আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। দর্শকবৃন্দ, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের যে বিষয়টা নিয়ে আমি প্রমিস করেছি যে আপনাদের সাথে আমি কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস গত 22শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে নেমেছেন। এটা নিয়ে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেই এপিসোড হয়েছে, এটা নিয়ে আমি বিস্তারিত জানার চেষ্টা করেছি। পুলিশের সাথে কথা বলেছি, ডিপার্টমেন্ট অফ স্টেটে কথা বলেছি, এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ইমিগ্রেশনের সাথে কথা বলেছি। সো যে বিষয়গুলো নিয়ে আজকের আমি আপনাদের সাথে বিশদ আলোচনা করব। এখন এই বিষয়গুলো নিয়ে বুঝতে গেলে লিগ্যাল সাইড সম্পর্কে আপনাদের অনেকের ধারণা থাকা উচিত। এবং আমি জানি এ ব্যাপারে নিউ ইয়র্কে, নিউ জার্সিতে অথবা আমেরিকা যারা থাকেন তারা অলরেডি এটা নিয়ে বোদ্ধাদের মতো অনেক আলাপ আলোচনা করেছেন এবং তারা যথাসাধ্য চেষ্টা করেছেন আপনাদেরকে বোঝাতে। এখন আপনাদের এই বোঝার বাহিরে আমি একটু দেরি করে আপনাদের সাথে কথা বলছি এই জন্য যে টোটাল এপিসোডটাকে যদি আমি কাভার করি, অনেক লোকজনের সাথে আমার কথা বলতে হয়। ফর এক্সাম্পল, এয়ারপোর্ট সিকিউরিটির সাথে আমার কথা বলতে হয়েছে, ইউএসসিআইএস অর্থাৎ ইমিগ্রেশনের সাথে আমার কথা বলতে হয়েছে। যেই প্রিসেন্ট, যে পুলিশ স্টেশন এই এপিসোডে ইনভলভ একজন ক্রিমিনালকে অ্যাপ্রিহেন্ড করেছে 115%, ওই প্রিসেন্টের কমান্ডার, তার সাথে আমার কথা বলতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমার কথা বলতে হয়েছে এবং কথাবার্তা বলার পরে আমি বাংলাদেশের মিশনে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যে মুহূর্তে যারা যখনই শুনে আমার নাম জেকব মিল্টন অথবা একটা ল অফিস থেকে ফোন করেছি, আমাদের বাংলাদেশি লোকজনদের অ্যাটিটিউড কি এটা আপনারা ভালো করেই জানেন। তো আমি সাবজেক্টটাকে এভাবে বলি, আমার কনক্লুশনে আমি আপনাদেরকে একটার পর একটা স্টেজ বাই স্টেজ আমি ব্যাখ্যা করব। আমি একটা বিষয়ে কনক্লুড করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকায় যে ভাবমূর্তি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই বলে যে আমেরিকান সাপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে এবং হাসিনাকে সরিয়েছে। হাসিনা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এবং বাংলাদেশে ভারতের অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মির্জাফর এবং তার সহকারীরা ডানে বায়ে চেষ্টা করছে যে আমেরিকার মাটিতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কোথাও অপদস্থ করা যায়, কোথাও যদি আন্ডারমাইন করা যায়। কারণ জেনারেল সেনাপ্রধান মির্জাফর আমেরিকা এসে 2-4 বার লাথিগুতা খাইয়া গেছে, ধমক খাইয়া গেছে, চিল্লানি খাইয়া গেছে। সে একটা সুযোগ পেয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথাও যদি আন্ডারমাইন করা যায়, তাকে যদি একটু ছোট করা যায়, তার আশেপাশের লোকজনকে যদি একটু চড়থাপ্পড় দেওয়া যায়। তো এই সাবজেক্টটা নিয়ে কেউ কথা বলে নাই, বাংলাদেশের মিডিয়াও কথা বলে নাই, এবং এখানে যারা কথা বলেছে এই কাজটা করেছে। কিন্তু একটা কথা জানেন, বাংলাদেশের দালালি করি তো, এগুলো নিয়ে আমার কোনো ভয়ভীতি কাজ করে না। তো সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী যারা ছিল, মির্জা ফাক, কংগ্রেসের 6 কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াত করা হুমায়ুন কবির, তারপরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসনিম জারা, তাদেরকে বেইজ্জতি এবং মিয়া কি জন্য ওনার নাম আবু তাহের, ডক্টর আবু তাহের, ওনাদেরকে যদি কোনো অবস্থাতে একটু ছোট করা যায়, ওনাদেরকে ছোট করা যদি করা যায় তাহলে অসুবিধা কি? তাদেরকে একটু ছোট করে দিল। ছোট করার পরে কি হবে? আলটিমেটলি সাবজেক্টটা এই দাঁড়াবে যে ইউনূসকেই ছোট করা হলো এবং ইউনূসকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলা হলো, দেখো আমেরিকার মতো জায়গায় তোমার মতো কাহুনাকে আমরা সাইজ করে দিছি। দর্শক কিন্তু এক সেকেন্ড দর্শক কিন্তু 1 সেকেন্ড। তো এখন তারা বোঝানোর চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার মতো জায়গায় তারা ছোট করে দিতে পারে। তো ছোট করার জন্য তারা কি করেছে? এই ইনসিডেন্টটা করেছে। আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবিগুলো আমি আপলোড করাচ্ছি। এই ঘটনার সাথে কারা কারা ইনভলভ এবং কিভাবে ইনভলভ,
এটা আপনাদেরকে জানানো দরকার। তো তাদের ভিতরে ওকে ওকে দর্শকবৃন্দ আমি পেয়েছি। এখন চিন্তা করেছে ওয়াকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস খুব টেকনিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি ওয়াকারকে যেখানে একটু টাইট দেওয়ার দরকার মনে করেছে, উনি সরাসরি টাইট দেয় নাই, উনি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইউরোপিয়ান অফিসিয়াল বা ডানে বায়ে করে এটা ম্যানেজ করেছে ডিপ্লোম্যাটিক্যালি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভায়োলেন্ট মানুষ না, উনি শান্তিপ্রিয় যোগ্য একজন মানুষ এবং রিসোর্সফুল একজন মানুষ। তো উনি চিন্তা করেছে ওয়াকারকে যদি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা নেগোসিয়েশন বা আলাপ আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে উনি ডেকে ধমক দিবেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ম্যানেজারিয়াল স্কিল সোফার উনি প্রমাণ করেছেন উনি অতটা বিজ্ঞ না, এবং এটার এক্সিকিউশনে ওনার অযোগ্যতাটা একের পর এক উনি প্রমাণ করেছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কাহুনা যেই হেডান থাকা দরকার এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত প্রদর্শন করেন নাই। উনি ভদ্রতা দেখিয়েছেন, ভদ্রতার জন্য উনি বারবার উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমি ভদ্রতা দেখাবো, ভদ্রতায় যদি কোনো কিছু বেরিয়ে আসে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতে বুঝতে রাজি না যে বাংলাদেশের যেই গোষ্ঠী ভারতের তল্পি বাহক তাদের ভিতরে ভদ্রতার লেশ মাত্র নাই, মানসিকতা, মানবিকতা, উদারতা, ক্ষমা সুন্দর দৃষ্টি অথবা মানবিক গুণের অধিকারী এমন কোন কিছু যোগ্যতা এই ভারতের তল্পি বাহকদের নাই, এবং তারা ওটাকে ব্যবহার করা তো দূরে থাক, তাদের মানসিকভাবে তারা এভাবে গড়েই উঠেনি। এমন একটা গোষ্ঠীকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভদ্রতা দেখাচ্ছে, উদারতা দেখাচ্ছে, তাদের সাথে তার পাণ্ডিত্য দেখাচ্ছে, কিন্তু উনি যখন এগুলো দেখাচ্ছে তখন পর্দার আড়ালে বসে ওয়াকার হাসিয়ার বলে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কোথাকার কোন হনু, আপনারে আমরা কেয়ার করি না, আপনার ভদ্রতা খেতা পড়ে। আপনার মনে আছে বাংলাদেশের সংগ্রাম অফিসের পত্রিকা অফিস যখন অ্যাটাক করা হলো, যখন বৃদ্ধ একজন সম্পাদককে পিটানো হলো, তারা কিন্তু যারা অ্যাটাক করেছে তারা কিন্তু জানে ওই সম্পাদক বৃদ্ধ, তার দাঁড়িয়ে আছে, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন ধার্মিক মানুষ। উনি ভদ্রতা সুলভ আচরণ দিয়ে তাদেরকে বলল যে তোমরা আমার নাতির মতো, সন্তানের মতো। এই কথা বলার পরে কি করেছে, তাকে ঘাটটা ধরে, দাড়িটা ধরে টেবিলের উপরে মেরে 2টা ঘুষি মাইরা কইছে খানকির পোলা রাজাকার। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে ওয়াকার, এই হচ্ছে হাসিনা, এই হচ্ছে ভারতীয় তল্পি বাহকরা। আপনি তাদেরকে কোরআনের দোহাই দিবেন, কাজ হবে না, বয়সের দোহাই দিবেন, তাতে তাদের কাজ হবে না, তাদেরকে ভদ্রতার কথা বলবেন, কাজ হবে না, দেশপ্রেমের কথা বলবেন, তাতে তাদের কাজ হবে না, ব্যক্তি অস্তিত্বের কথা, সম্মানের কথা বলবে, তাতে তাদের কাজ হবে না। তারা শুধু একটা জিনিস জানে, জয় বাংলা এবং ভারতীয় স্বার্থ, এর বাইরে তাদের কোনো কিছু নাই। এখন নিউ ইয়র্কের যে এপিসোডটা হয়েছে, টোটাল এপিসোডটাকে অর্কেস্ট্রেট করেছে সেনাপ্রধান মির্জাফর, সেনাপ্রধান ওয়াকার মির্জাফর, সেনাপ্রধান মির্জাফর ওয়াকার, সে এবং পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। এই হারামজাদা গান্ডু পররাষ্ট্র মন্ত্রণালয়তে ওয়াকারের তত্ত্বাবধানে সে ঠিকই আছে, ডক্টর ইউনূস তাকে টাচ করতে পারছে না, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা উপদেশ দিবেন, উনি যদি শোনার মতো মানসিকতা আদৌ আছে কি আছে না এটা জানা যাবে না, কারণ তার দরজায় বসিয়ে রেখেছে 2 পয়সার এক রমণী, যে রয়ের, হাসিনার, আওয়ামী লীগের এবং ভারতের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্লাইন্ড করে, যার যেই বেটির স্বামী হলো সাইয়েদ কবির নামে প্রথম আলো এবং ডেইলি স্টারের এক তাদের লেসপেন্সার, তার বউ বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডোরের কাছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাবজেক্টটা জানে অথবা বুঝে, অথবা জানার মতো ইচ্ছা আছে, অথবা বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি একটা লিডারশিপ দেওয়ার মতো কোয়ালিটি উনি চান কি চান না এটা বোঝার কোনো উপায় নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এসে যখন নেমেছে, ওই বেটিকে দেখছি, ওই হারামজাদিকে দেখছি ডক্টর ইউনূসের পাশে দাঁড়ায় রয়েছে, থাকবে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তারে এসডিজির ইনচার্জ বানাইছে,
সায়েদ কবিরের বউ, আমি তার নাম নিতেছি না, একটা কারণে নিতেছি না, নেব, হু নোজ, আমাকে যদি নিতে হয় তাহলে আমি নেব, কারণ এই ব্যক্তির নাম নিলে 10 বার রুজু করতে হবে। কারণ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত অর্জন আছে, এই অর্জনকে যদি একজন মানুষ জাহান্নামে মিটানোর চেষ্টা করে, ওই ব্যক্তি সায়েদ কবিরের বউ ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজা যে রক্ষা করে, অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে যে হারামজাদি ব্যক্তি মানুষকে আটকে দেয়, ওই হারামজাদি। এখন তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই। মীর জাফর ওয়াকার অ্যাম্বাসেডর নিয়োগ দেয়, মীর জাফর ওয়াকার প্রেস মিনিস্টার নিয়োগ দেয়। মীর জাফর ওয়াকার তৌহিদকে বলে দেয় এটা করতে হবে, এটা করতে হবে। ওয়াকার যেটা বুঝে না, ওয়াকার তৌহিদকে বলে দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা হাই কমিশনের অর্ডার নাও, তারা যেভাবে বলে ওইভাবে করো। তৌহিদ হোসেন ওয়াকারের নির্দেশে এবং রয়ের সাথে একত্র হয়ে তারা প্ল্যান করেছে অনেক আগের থেকেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সেপ্টেম্বরে 22-23 তারিখে নিউ ইয়র্কে আসবে, ইউএন অ্যাসেম্বলিতে কথা বলবে, এই জন্য তারা প্ল্যান করেছে আগস্ট মাসের 15 তারিখ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে নিউ ইয়র্কে অপদস্থ করা যায় তার একটা মহড়া দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে একটা অর্ধ জন্ম নেওয়া প্রিম্যাচিউরড বেবি হয় না, মায়ের উদর থেকে প্রিম্যাচিউরড বেবি যেগুলোর জন্ম হয়, অর্থাৎ 9 মাস পরে যেটা জন্ম হয় ওটা তো ফুল ম্যাচিউরড। প্রিম্যাচিউরড হলো 4 মাস অথবা 5 মাসে বাচ্চা বাইরে গেছে গা, এই ধরনের এক প্রিম্যাচিউরড বেবি হয়েছে মাহফুজ আলম। এই হারামজাদাকে পাঠাইছে নিউ ইয়র্কে। লোক কেন পাঠাইছে আমি জানি না, তার অর্জন কি এটাও জানি না। ওই প্রিম্যাচিউরড বেবি, ওই হারামজাদা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পারপাসলি অথবা বাই মিস্টেক বলছে মাস্টারমাইন্ড, এই কুত্তার বাচ্চা যখন নিউ ইয়র্ক কনসুলেটে আসলো, বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে যখন আসলো, তখন তাকে পিটানোর জন্য, তাকে গুতানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, এইভাবে প্রি প্ল্যান করেছে। এই প্রি প্ল্যানের সাথে বাংলাদেশ কনসুলেটের লোকজন ইনভলভ, এই প্রি প্ল্যানের সাথে ইউএন মিশনের লোকজনরা ইনভলভ, এই প্রি প্ল্যানের সাথে বাংলাদেশ এমবাসি ওয়াশিংটন ডিসির কর্মকর্তা কর্মচারীরা ইনভলভ। এই হারামজাদা মাহফুজ যখন এখানে এসে, তাকে ঘিরে রেখেছিল কিছু দুষ্কৃতিকারী, তাকে আপ্যায়ন করার দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ কনসুলেটের। তারা বলে আমি কনসাল জেনারেল, আমি সব ব্যবস্থা করেছি, পুলিশকে ব্যবস্থা করেছি, আমি খোঁজ নিয়ে জেনেছি, এনওয়াইপিডির সাথে কথা বলে দেখেছি, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের যে সিকিউরিটি তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, ওনারা যথাসময় কোনো প্রিকশন নেনই নাই। বাংলাদেশের কনসাল জেনারেলকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইন্টারভিউতে, আপনি কি এদের সাথে কথাবার্তা বলেছেন? সে বলেছে। কিন্তু আমি যখন ওদের কাছে জিজ্ঞাসা করছি, তারা বলছে না, হি ডিড নট আস্ক ফর হেল্প। এনওয়াইপিডি কে জিজ্ঞাসা করেছি, বাংলাদেশের কনসুলেট থেকে আপনাদেরকে বলা হয়েছিল? এনওয়াইপিডি বলেছে না, on the day of the incident, consulate did not call us first. One of the visitor he called. So therefore, এখানে মিথ্যাচারিতা, ভণ্ডামি কন্টিনিউয়াসলি ইউএন মিশনে যারা আছে, বাংলাদেশ কনসুলেটে যারা আছে, ওয়াশিংটন ডিসিতে যারা আছে, প্রত্যেকটা লোক একের পর এক ভণ্ডামি, মিথ্যাচারিতা, নষ্টামি এবং ভারতের তলবি বাহক হওয়ার জন্য, ওয়াকারের কাছ থেকে নির্দেশ নেয়ার জন্য তারা এক পায়ে দাঁড়াই আছে। এবং এই ইনসিডেন্টের সাথে জড়িত আছে মুশফিক ফজল আনসারী। এটাই মুশফিক ফজল আনসারীকে নিয়োগ করেছে ওয়াকার, যেই মুশফিক ফজল আনসারীকে নিয়োগ দিয়েছে চুপ্পু, তারা সবাই ইনভলভ এই এপিসোডটা তৈরি করার জন্য। সবাই একজন আরেকজনকে কোঅর্ডিনেট করেছে। এটা আমার মুখের অ্যাকুইজিশন না, আমি আদৌ অবাক হব না। আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি, 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে, এই বিএনপির একটা গোষ্ঠী, তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য। কারণ তারা এখন মির্জা ফাককে মনে করে এটা একটা বাতিল মাল, মির্জা ফাককে মনে করে, হুমায়ুন কবিরের মতো হারামজাদা মনে করে মির্জা ফাক বাতিল মাল, তাকে বাদ দাও, তার লায়াবিলিটি অনেক। কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁতভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি। যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে
যে মির্জা ফখরের সাথে এ ছিল, হুমায়ুন কবির ছিল, কিন্তু হুমায়ুন কবির যেই মুহূর্তে দেখেছে, যে অ্যাটাক হয়েছে, তখন তারা কি করেছে? আস্তে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির। আমি প্রথম একটা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, একটু ভালো করে দেখেন। দর্শকবৃন্দ, আমি আবার ভিডিও ক্লিপটা দেখাবো, আপনি দেখবেন হুমায়ুন কবির হাসতেছে। এবং আরো একটা কথা, হাসতেছে মির্জা ফখরকে জামাত ইসলামের লোকজনরা তাহের সাহেবের সাথে কর্ডন করে বের করবে এর জন্য নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইউএন মিশনের একজন প্রোটোকল অফিসার, ছাত্রলীগের, আপনাদের রিপন রোটন পরিষদের কথা মনে আছে? ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক, এই কুত্তার বাচ্চার নাম মনে আছে আপনাদের? শোয়েব আব্দুল্লাহ। এইটা শোয়েব আব্দুল্লাহ রিপন রোটন পরিষদের সহ সম্পাদক ছিল এই কুত্তার বাচ্চা। নেপাল থেকে এই কুত্তার বাচ্চাকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী, এই বানর মুখ ফ্রাঙ্কেস্টাইন কুত্তার বাচ্চা বেশ্যা, তাকে নেপাল থেকে তাকে নিউ ইয়র্কে এনেছে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে বেইজ্জতিটা ঠিক মতো করা যায়। এই লোকগুলো মির্জা ফখরকে, আমি আপনাদেরকে আবার দেখাই, মির্জা ফখরকে জামাতের লোকজনরা, আমি একটা একটা করে বলি, এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা। এই ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকবার দেখালাম একটা কারণে। এই ভিডিওটা শুরুতে আপনি দেখবেন মির্জা ফখরকে যখন, বাই দ্য ওয়ে আমি এর আগে যাই, ভিডিওটা দেখার আগে যাই, ওনারা এসে নেমেছে টার্মিনাল 4-এ। আর আওয়ামী লীগের এই লেসপেন্সাররা প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা 8 নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে। কারণ আমেরিকার পুলিশরা এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা কুত্তার বাচ্চা এবং নিমকহারাম এবং ভণ্ড। তো 4 নম্বর টার্মিনালে তাদেরকে যখন ভিআইপিরা আসবে, ডিপ্লোম্যাটরা আসবে ডক্টর ইউনূসের সাথে, তাদেরকে দিয়েছে প্রতিবাদ করার জন্য, তাদেরকে জায়গা দিয়েছে 8 নম্বর টার্মিনালে। এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, আকাশ থেকে পড়বেন। হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন, বিএনপির এক লেসপেন্সার আছে যে কমিটি বাণিজ্য করে ইউরোপ এবং আমেরিকায়, তাকে নিউ ইয়র্কে পাঠিয়েছে। এই আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের এক রিক্সাওয়ালা আছে, বিএনপির নেতা বলে এবং নিজেকে খুব বিশাল বোদ্ধা, ইদানিং দেখি সে একটু ভালো জামা কাপড় পরে লোকজনের সামনে আসে, দুনিয়ার 10 পাস একটা লোক নাম গিয়াস আহমেদ। এই গিয়াস আহমেদ সহ তারা কি করেছে, ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী, এই লোক এবং শোয়েব আব্দুল্লাহ, এদেরকে সহ এদের লোকজনদেরকে গিয়াস আহমেদ, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের জিল্লুর রহমান এবং মিজানুর রহমান মিল্টন, এদের লেসপেন্সাররা একত্র করেছে। তারা বলেছে যে আমরা যখন বিএনপির লোকজনরা রিসিভ করার জন্য জেএফকে তে যাব, আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন। দর্শকবৃন্দ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে টার্মিনাল 8-এ। এখন এই গিয়াসের সহায়তায়, হুমায়ুন কবিরের সহায়তায়, গিয়াসের সহায়তায়, হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু লেসপেন্সারদের সহায়তায় এই লোকগুলো 4 নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে। কেন? তাদের অভ্যর্থনা জানানোর জন্য। গিয়াস আহমেদ নামের এই রিক্সাওয়ালা, কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন এবং 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করার নায়ক হুমায়ুন কবির, এরা বিএনপির লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে, তোমাদের সাথে ঢুকায় দল ভারী করার জন্য, মির্জা ফখরুলের অভিনন্দন জানানোর জন্য। কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেইজ্জতি করা।
তাদের মূল লক্ষ্য কি ছিল? মির্জা ফখরুলকে জাহান্নাম বানায় দেওয়া। তাদের মূল লক্ষ্য কি ছিল? এনসিপির উপরে আক্রমণ করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? ডক্টর আবু তাহেরের উপরে আক্রমণ করা। এই প্ল্যানটা কার ছিল? তারেক রহমান, হুমায়ুন কবির, এদের একত্রে। কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে। আমি গত কয়েকদিন যাবৎ বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুমায়ুন কবির 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এবং এটা প্রমাণিত, আপনি এই লোকটাকে আপনার সফরসঙ্গী করেছেন? কার কথা কে শোনে? কারণ ওনার দরজায় বসায় রাখছে এক বেটি হারামজাদিরে। ওই হারামজাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কথা ঢুকতে দিবে? ঢুকতে দিবে না। তারা কি করেছে? বিএনপির এই গিয়াস আহমেদরা, বিএনপির হুমায়ুন কবিরেরা, বিএনপির জিল্লুর রহমানরা, বিএনপির মিজানুর রহমান মিল্টনরা, এরা একত্র হইয়া আওয়ামী লীগের যে লেসপেন্সার, এদেরকে 8 নম্বর টার্মিনাল থেকে 4 নম্বর টার্মিনালে এসে তাদের সাথে একত্রে ঢোকার পারমিশন দিয়েছে। বলছে আমাদের সাথে আসেন। গিয়াস আহমেদ সালাউদ্দিন নোমান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢুকবো। শোয়েদ আব্দুল্লাহকে বলেছে। এই গিয়াস আহমেদ আওয়ামী লীগের স্বৈরাচারের টাকা পাচারের সাথে নিজে জড়িত। শামীম ওসমান যখন আসছে তাকে রিসিপশন দিয়া ল্যাংটা বারে লইয়া গেছে এই গিয়াস আহমেদ। বেনজির যখন আসছে তারা রিসেপশন দিছে এই গিয়াস আহমেদ। ওদিকে দিনের বেলায় সে আওয়ামী লীগ করে, দিনের বেলায় সে বিএনপি করে। নিউ ইয়র্কে এসে ঘোষণা দেয় আমি বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ। এরা একত্র হয়ে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আব্দুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসিপশনের নামে 8 নম্বর টার্মিনালের বদলে 4 নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে। 4 নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে বেইজ্জতি করতে চাইছে, আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকালে একটা জিনিস দেখবেন, হুমায়ুন হাসতেছে। হুমায়ুন হাসতেছে যখন আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটার দিকে তাকান, হুমায়ুনের দিকে যদি তাকান দেখেন সে হাসতে। হুমায়ুন হাসতেছে একটা কারণে, বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে, এই হুমায়ুন হইছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক। তারা চায় মির্জা ফখরে বেইজ্জতি কইরা ঠুন্ডা বানাইয়া দল থেকে বাইর করে দিতে। এখন এখানে যদি মির্জা ফখ বেইজ্জতি হয় তাহলে হুমায়ুনের কি আসলো গেল, আমির খসরু মাহমুদের কি আসলো গেল, বিএনপি শাহুয়া সালাউদ্দিনের কি আসলো গেল? এবং তাদের সাথে যোগ দিছে কে? ওই যে ইউরোপ এবং আমেরিকায় যে কমিটি বাণিজ্য করে 2 টাকা নিয়ে আনোয়ার হোসেন খোকন, এই আনোয়ার হোসেন খোকন তাদের সাথে যোগ দিয়েছে। আনোয়ার হোসেন খোকন যখন যোগ দেয় তাদের সাথে, যোগ দিয়ে কাজকর্ম করে, আমি টের পাচ্ছিলাম গত 4-5 দিন 7-8 দিন ধরে। কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায়, তাদের সাথে কথাবার্তা বলে, বাংলাদেশ কনসুলেটে যায়, তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে। আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র তারা করছে। এখন সমস্যা একটা জায়গায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণে রয়েছে ওয়াকারের, এবং এই লোকগুলো বিএনপির নাম দিয়ে তারা ইউনূস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে। এখন একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, ওয়াকারের টার্গেট, রয়ের টার্গেট, ইন্ডিয়ান হাই কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে একটা নাকানি চুবানি খাওয়ানো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মির্জা ফখরুলের একটা নাকানি চুবানি খাওয়াবে, আখতার হোসেনকে একটা নাকানি চুবানি খাওয়াবে, তাসনিম জারাকে একটা নাকানি চুবানি খাওয়াবে, এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে। এখন ওই ভিডিওটা পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। দেখেছেন আক্তারকে ধরে তারা ডিম মেরেছে, এবং এই ডিমটা যে মেরেছে, মুখভঙ্গি করেছে, তার গায়ের মধ্যে মেরেছে, এই লোকটার নাম মিজানুর রহমান চৌধুরী। মিজানুর রহমান চৌধুরী রেগুলার যুবলীগ, ছাত্রলীগ এদের কোনো নেতা না। আপনারা তার শারীরিক গঠন এবং মুখভঙ্গি দেখে বুঝতে পারেন
এদেরকে হায়ার করিয়া নিয়ে আসছে। কেন এদেরকে হায়ার করিয়া নিয়ে আসছে? যাতে জেএফকেতে বিশাল একটা স্ট্যান্ড আপ করতে পারে ইউনূসের বিরুদ্ধে, এবং এখানের জন্য টোটাল সাবজেক্টটাই একটা এপিসোড তৈরি করতে পারে যেটা আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয় অর্জনকে জন্য আন্ডারমাইন করে, ঢেকে দেয়। আপনারা চিন্তা করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে বাংলাদেশের জন্য কিছু একটা করতে, ইউএনএ এসে বাংলাদেশের সপক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন নিয়ে কেউ কথা বলছে না। কথা বলছে কি নিয়ে? জেএফকে তে ডিম মারছে। কথা বলছে কি নিয়া? মির্জা ফখরুলের বেইজ্জতি করছে। কথা বলছে কি নিয়া? আক্তারের পিছনে ডিম মারছে। কথা বলছে কি নিয়া? জারাকে বেইজ্জতি করছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অর্জন, এই অর্জনটাকে ফোকাস করতে দিল না, সেখানে ইউনূসকে যেভাবে বেইজ্জতি করানো, সেই বেইজ্জতিটা করলো। এরপরের ভিডিওটা দেখেন কি হয়েছে। দর্শকবৃন্দ, হাসিনা জনগণের ডরে ভারতে পালাইছে। হাসিনার সাথে এমন কোন লোকজন বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, বায়তুল মোকাররমের ইমাম পর্যন্ত পালাইছে। সেখানে নিউ ইয়র্কের মতো জায়গায় দাঁড়াইয়া আওয়ামী লীগের টোকাইরা যদি বলে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ওদেরকে যদি বলি যে তোরা এই স্লোগানটা বাংলাদেশের ঢাকায় কোনো জায়গায় যদি তোরা দেশ, তোদের চিহ্ন কেউ খুঁজে পাবে? আমেরিকার মতো জায়গায় দাঁড়াইয়া তোরা সারাদিন রিক্সা চালাস, বস্তিতে এই ম্যাকডোনাল্ডসে কাম করিস অথবা কুলিগিরি করিস, যা কিছু করিস আমি সম্মান করি, চুরি তো আর করিস না, কারণ চুরি করলে লাথি গুতা খাবি। তো এমনি এই কাজগুলা করিস, তারপরে এই আমেরিকায় এসে তোরা যদি বলিস শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার নির্দেশ, বলদের বাচ্চারা তোরা কি জানিস যেই মুহূর্তে তোরা বলিস শেখ হাসিনার নির্দেশ, হাসিনাকে তোরা সারা জীবনের জন্য আমেরিকার টেরোরিস্ট বানাইতেছে? শুয়োরের বাচ্চারা, তোরা কি এটা বুঝিস? তোদের কি এই যোগ্যতা আছে যে এটা রিয়ালাইজ করার? তোরা যখন নিউ ইয়র্কে এই তাণ্ডব চালিয়ে যদি বলিস শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার নির্দেশ, এর অর্থ কি? শেখ হাসিনা একটা জঙ্গি নেতা, শেখ হাসিনা জঙ্গি তৎপরতার সাথে ইনভলভ, শেখ হাসিনা অ্যান্টাই ইউরোপ এবং অ্যান্টাই আমেরিকান স্ট্যান্ড নেয়। তোরা কি করতেছিস জানিস? আমি যদি এটাকে এখন পুশ করি যে এই অ্যাটাকের সাথে সজীব ওয়াজেদ জয় ইনভলভ, আমি যদি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে অথবা পেন্টাগনে গিয়ে, হোয়াইট হাউসে গিয়ে বলি যে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে এই ইনসিডেন্টটা হয়েছে, তাহলে তোদের 14 গোষ্ঠীর অবস্থা কি দাঁড়াবে তোরা কি বুঝিস? এখানে বিএনপি নামের যে কুত্তার বাচ্চারা রয়েছে, 2 টাকার রিকশাওয়ালা গিয়াস আহমেদ, হুমায়ুন কবির অথবা আনোয়ার হোসেন খোকন, ওদের কি যোগ্যতা আছে? এখন তোরা দেখিস হুমায়ুনের মতো লোকজন, হুমায়ুনের মতো বেইমান এবং টোকাই, আনোয়ার হোসেন খোকনের মতো বেইমান এবং টোকাই, গিয়াস আহমেদের মতো বেইমান এবং টোকাই, জিল্লুরের মতো বেইমান এবং টোকাই, মিজানুর রহমান মিল্টনের মতো বেইমান এবং টোকাইরা হইছে নিউ ইয়র্কে বিএনপির নেতা, তাহলে ওদেরকে তো উষ্টা দেওয়াই যায়। এই জন্য এখানে দাঁড়াইয়া স্লোগান দিতেছিস শেখ হাসিনার নির্দেশ, কিন্তু কুত্তার বাচ্চারা তোরা কি করতেছিস তোরা কি জানিস? হাসিনারে বিপদে ফেলাইতেছিস। তারেকের কপালে কি ঢুকছে হইছে দেখোস নাই? তারেকরে জঙ্গি নেতা বানাইছে মিজানুর রহমান মিল্টন আর হুমায়ুন কবিরেরা, আর হাসিনারে তোরাও আবার টেররিস্ট বানাইতেছিস এই শেখ হাসিনার নির্দেশ। শেখ হাসিনা কইছে তোরা পাছার কাপড় উদলা কইরা এখানে বোমাবাজি কর, কুত্তার বাচ্চারা টোকাই হবি তো হ। ওই হারামজাদি হাসিনা তো বাংলাদেশে টিকতে পারে নাই, ভারতে গেছে। এখন ওই তার গায়ে জঙ্গি টেররিস্ট একটা ডিক্লার এই নাম লাগানোর জন্য তোরা বানাইছিস শেখ হাসিনার নির্দেশ। আরেকবার ক, তোরা আরেকবার ক হারামজাদারা। বলার তো কিছু নাই, করতে থাক। দর্শকবৃন্দ, এবার আর একটা ভিডিও এটা দেখছেন আপনারা। এরপরে একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাই।
Akhtar, you terrorist! Akhtar, you terrorist, terrorist! Akhtar, you terrorist! Akhtar, you terrorist! Hey, Akhtar! Terrorist, terrorist! Akhtar ka dimman mo, dimman diye! যুক্তরাষ্ট্র যুবলীগ! Akhtar is a terrorist! Akhtar is a fucking killer! আপনারা চিন্তা করে দেখতে পারেন, মানুষ ননসেন্স হয়, মানুষ বেজন্মা হয়, মানুষ বিবেকহীন হয়। এই যেই লোকটা চিল্লাচ্ছে আক্তার ইজ এ টেরোরিস্ট, আক্তার ইউ আর এ কিলার, মানে এসব বেশ্যার বাচ্চাদের কি কোনো আকল জ্ঞান আছে? আক্তার হোসেনকে তারা বলে টেরোরিস্ট। আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস? আক্তার কোন টেরোরিজমের সাথে ইনভলভ? আক্তার কোন খুনের সাথে ইনভলভ? বাংলাদেশে বিশাল একটা আপরাইজিং হয়েছে, যে আপরাইজিং এ হাসিনাকে খেদাইছে বাংলাদেশের ছাত্র জনতা। সেখানে যদি আক্তারও থেকে থাকে তো আক্তারও একজন। কুত্তার বাচ্চারা, তোরা কি বলতে চাচ্ছিস এনসিপি অথবা নাহিদ অথবা আসিফ অথবা হাসনাত আব্দুল্লাহ এরা টেরোরিস্ট? ওয়েল, ওরা যদি টেরোরিস্ট হয় তাহলে তোদের বাপের নাম হয়েছে মোদি। ওরা যদি টেরোরিস্ট হয় তাহলে তোদের বাপের নাম হয়েছে নেরিকুত্তা। ওরা যদি টেরোরিস্ট হয় তাহলে তোরা কুত্তার বাচ্চা, তোরা শুয়োরের বাচ্চা, তোদের বেশ্যার বাচ্চা, তোদের কোনো আকল জ্ঞান নাই। দর্শক বিন্দু, এবার আর একটা ভিডিও দেখাবো। আমারে কিছু করে নাকটারে দেন। হ্যাঁ, ঠিক আছে, এটা তারা করেছে। এরপরে আর একটা ভিডিও আমি দেখলাম, যারাকে তারা বোধহয় ডিম মেরেছে, কোথাও কিছু একটা করার কথা বলছে। এক সেকেন্ড, সেটা কোথায় ছিল? ওই খানকির বলা রাজাকার, রাজাকার, এই রাজাকার, ওই বঙ্গবন্ধু রাজপথ ছাড়ি নাই, রাজাকার, কিলার, কিলার, রাজাকার, ওই কিলার, ডিম কই, ডিম কই, ডিম নেই, চালাক, ওই খানকির বলা, খানকির বলা, এই যে ডিম মারা দিছে, আক্তার, এই যে আক্তারের ডিম মারা দিছে, আক্তারের ডিম মারা দিছে, ডিম মারা দিছে, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনার নির্দেশ, জয় বাংলা। দর্শকবৃন্দ, অনেক সময় আপনারা আমাকে বলেন জেকব মিল্টন, আপনি যখন গালি দেন এজন্য বউ বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেখতে পারি না। আমি আপনাদের সাথে একমত, হয়তোবা আমি অনেক সময় গালিগালাজ করি, এগুলো নিয়ে আপনারা দেখতে পারেন না। কিন্তু আপনারা যদি একা একা চিন্তা করেন যে আওয়ামী লীগের এই আচার আচরণটাকে আপনারা কিভাবে ইভালুয়েট করেন, আপনারা যদি একটু আওয়ামী লীগের এই আচার আচরণকে আপনারা যদি একটু ইভালুয়েট করতে চান, আমি তো উত্তর দক্ষিণ পাই না। ডাক্তার তাসনিম জারা নামের এই ভদ্রমহিলা নিউ ইয়র্কে এসে এবং তাকে বলছে খানকিরে ধর, অমুক কর, সেমুক কর। ঠিক আছে, তারা এ ধরনের কথাবার্তা বলে, এদেরকে ধর, এদেরকে ধরলে এইভাবে হবে, ওইভাবে হবে। এখন আমার একটা কথা আমি নিজে বুঝি না। তাসনিম যারা শি ইজ এডুকেটেড ওমেন, শি বিকাম এ ডক্টর, এবং বাংলাদেশে এসে রাজনীতি করতে এসছে কেন? দেশকে ভালোবেসে, দেশে কন্ট্রিবিউট করতে এসেছে। কেন জানেন?
এই যে বাংলাদেশের ভারতের তল্পিবাহক রাজনীতিবিদরা, এসব কোনো এই রাজনীতিবিদদের কোনো সন্তানরা কি বাংলাদেশে বাইরে লেখাপড়া করে এসে দেশে ব্যাক করে এসে দায়িত্ব নিয়েছে? দেশে থাকে তারা? থাকে না। কিন্তু তাসনিম জারার মতো প্যাট্রিয়টরা তারা চিন্তা করেছে বিদেশে লেখাপড়া করেছি, দেশে যাব এবং দেশের এবার খেদমত করব। এখন একটা ভালো মহিলা ডাক্তারি পড়েছে, দেশে এসে এখন সেবা করার চেষ্টা করছে, তাকে আপনারা ডাকবেন খানকি? তাকে আপনারা তার গায়ে ডিম ছুড়বেন? তাকে এভাবে রিসেপশন দিবেন? কারা দিবে জানেন? ভারতীয় তল্পি বাহকরা। কারা এ কথা বলবে জানেন? ওয়াকারের লোকজনরা। কারা বলবে এই কাজগুলো করবে জানেন? তহিদের মতো লোকজনরা। কারা করবে জানেন? এখানকার ইউএন মিশনে যেসব লোকগুলা বসে আছে বেইজ্জতি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তারা। এখন আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, ইউএন মিশনে একটা লোক বসে আছে সালাউদ্দিন নোমান চৌধুরী। এই সালাউদ্দিন নোমান চৌধুরীর মতো লোক এখানে বসে আছে কার উছিলায়? ওয়াকারের উছিলায়। সালাউদ্দিন নোমান চৌধুরীর মতো লোকজনরা এখানে বসে আছে কার উছিলায়? তৌহিদ হোসেনের উছিলায়। কারণ তৌহিদ হোসেন এবং সালাউদ্দিন নোমান এরা ভারতীয় হাইকমিশন, র এবং এদের সাথে কোঅর্ডিনেট করে দিনে দুপুরে, এবং তাদের পিছনে এখন কার সাপোর্ট আছে জানেন? বিএনপির। বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট আছে এই লোকগুলোর উপরে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করতে হবে। আমেরিকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি আছে এটাকে নষ্ট করতে হবে। কিন্তু এগুলো করলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি নষ্ট হবে আসলে? এখন এই লোকটার দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকা আসবে পুরা ভিজিটটাকে কোঅর্ডিনেট করবে, সিকিউর করবে। এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। ফর এক্সাম্পল, আমি যদি ইউএন মিশনের এভাবে চিফ হতাম, অথবা আমাকে যদি দায়িত্ব দেয়া হতো ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে, এতজন ডিগনিটারিজ আসবে, আপনি নিউ ইয়র্কে তাদের ট্রাভেলটাকে এবং তাদের এই ভিজিটটাকে সিকিউর করেন, মেক শিওর করেন যে এভরিথিং গোজ ফাইন। আমি যদি থাকতাম, আমি একটা কাজ করতাম, এনওয়াইপিডির সাথে আমি একক একটা মিটিং এর ব্যবস্থা করে আমি তাদেরকে বলতাম আমার এই কোঅর্ডিনেশনটা দরকার, এবং আমি তাদেরকে বলতাম যে 4 নম্বর টার্মিনালে বাংলাদেশের আমার যে গেস্টরা আসবে এখানে তাদেরকে রিসিভ করার জন্য যারা আসবে প্রত্যেকটা লোকের আইডি ওখানে দেখাতে হবে, অথবা তাদেরকে ওখান থেকে সাথে সাথে আমি বের করে দেওয়ার ব্যবস্থা করতাম, অথবা একটা সিকিউরিটি কোম্পানিকে আমি হায়ার করতাম যারা বাউন্সার, ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে ঘাট ধরে তাদেরকে বের করে দেওয়ার আমি এই ব্যবস্থাটা করতাম। এনওয়াইপিডির ভাড়া দেওয়া লোকজন আছে, ভাড়া দেওয়া লোকজনকে পুলিশ আফসারদের ভিতরে 10 জনকে যদি আমি হায়ার করতাম এজ এ সিকিউরিটি, তারা যদি জেএফকে তে দাঁড়ানো থাকতো 4 নম্বর টার্মিনালে, এনওয়াইপিডিতে যারা চাকরি করে তারা সিকিউরিটি হিসাবে যদি কোথাও কাজ করে তাদেরকে যদি পয়সা দেয়, ওখানে বাউন্সার হিসেবে দাঁড়ায় থাকতো, কোন লোকের সাধ্য ছিল না ওখানে কেউ গলাবাজি ডিমবাজি কোনো কিছু করে। তারা এই কাজগুলো করে না। এবং ডিপার্টমেন্ট, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের যে সিকিউরিটি আছে তাদের সাথেও তারা যোগাযোগ করে এই কোঅর্ডিনেশন করে নাই যে তাদের জন্য আমরা এটা করেছি। 2, 3, এই সালাউদ্দিন নোমান চৌধুরী বিএনপির লোকজন, এনসিপির লোকজনদের সাথে যোগাযোগ করেছে কি করে আওয়ামী লীগের লোকজনদেরকে তাদের সাথে 4 নম্বর টার্মিনালে ঢুকিয়ে দেওয়া যায়। এবং সালাউদ্দিন নোমান চৌধুরী এই কাজটা খুব সূক্ষ্মভাবে করেছে, কারণ তাকে সহায়তা করেছে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং আনোয়ার হোসেন খোকন, এবং তার সাথে জড়িত ছিল গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান। এরা একত্রে। আরেকটা লোক ছিল ওখানে দাঁড়াই এই কাজগুলা করে, বিএনপির আরো কয়েকজন লোক যারা ওখানে দাঁড়াই এই কাজগুলা করে, তারা তাদেরকে কি করেছে, আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এই গন্ডগোল যারা তৈরি করেছে তাদেরকে একত্র করে 4 নম্বর টার্মিনালে ঢুকাই দিছে। দর্শক কিন্তু আপনারা বুঝছেন তাদের সবার কিন্তু থাকার কথা 8 নম্বর টার্মিনালে। 8 নম্বর টার্মিনালে যাদের পারমিশন প্রতিবাদ করার, সেখান থেকে বিএনপির সাথে একত্র হয়ে তারা 4 নম্বর টার্মিনালে ঢুকছে এবং ঢুকে এই তাণ্ডব চালিয়েছে। এই তাণ্ডব চালানোতে কি হয়েছে? ওয়াকা সফল হয়েছে বাংলাদেশে বসে। আমরা তো কন্টিনিউয়াসলি আমরা বলে যাচ্ছি তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরান,
আপনারা কি জানেন মেক্সিকো সিটিতে থেকে ওয়াকারের তল্পি বাহক মুশফিক ফজল আনসারি এটার সাথে একত্রে কাজ করেছে। মুশফিক ফজল আনসারি কাজ করে হুমায়ুন কবিরের সাথে, মুশফিক ফজল আনসারি কাজ করে আওয়ামী লীগের লোকজনদের সাথে। কারণ মুশফিক ফজল আনসারির একটা কাজ শুধু, সে যদি এই কাজগুলো ষড়যন্ত্রের সাথে সে যদি লিপ্ত থাকে, তার অ্যাম্বাসেডরশিপটা ওখানে থাকে। অ্যাম্বাসেডর তো দূরে থাক, ওর অফিসের পিয়ন হওয়ার মতো যোগ্যতা নেই। ওয়াকার তাকে অ্যাম্বাসেডর বানাইছে। ওয়েল, বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশে কাগজ দেখে বাংলা পড়তে পারেন এমন লোকজনদেরকে যদি এমপি বানায়, তাহলে মুশফিক ফজল আনসারি অ্যাম্বাসেডর হবে না কেন? তাকে অ্যাম্বাসেডর বানাইছে। এখন মুশফিক ফজল আনসারিকে অ্যাম্বাসেডর বানায়া, সালাউদ্দিন নোমান চৌধুরীকে অ্যাম্বাসেডর বানায়া তারা এত বড় একটা কাজে সফল হলো। ডক্টর ইউনূসকে বেইজ্জতি করাইলো, ডক্টর মির্জা ফাকরে বেইজ্জতি করাইলো থাপ্পড় চোপাট দিয়া। মির্জা ফাক বেইজ্জতি হয়েছে, কিন্তু বাইরে গিয়া হুমায়ুন কবির হাসি দিয়া ওই যে কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন খোকনের নিয়ে প্রেস কনফারেন্স করে, গিয়াস আহমেদ রিকশাওয়ালা কুত্তার বাচ্চারে পাশে নিয়ে দাঁড়ায়া প্রেস কনফারেন্স করে। কে? হুমায়ুন কবির। যখন অ্যাটাকটা হয় হুমায়ুন কবির হাসি দেয়, হাসির সাথে হাইটা যায়, আর মধ্যে থেকে ঠেলা দেয় কারে? মির্জা ফাকরে। ওখানে প্রত্যক্ষদর্শীরা আমার কাছে যেটা ব্যাখ্যা করেছে, জামাত ইসলামের কর্মীরা এতটা যোগ্যতার পরিচয় দিয়েছে, এতটা দূরদৃষ্টির পরিচয় দিয়েছে। শোয়েব আব্দুল্লাহ জামাতের লোকজনদেরকে বলেছে যে গেস্টরা ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে গেছে। শোয়েব আব্দুল্লাহকে রিপন রোটন পরিষদের সহ সম্পাদক এই কুত্তার বাচ্চা, এই বেশ্যার বাচ্চাকে রিকুইজিট করে নেপাল থেকে নিউ ইয়র্কে এনেছে সালাউদ্দিন নোমান চৌধুরী। মাঠে কাজ করার জন্য এই কুত্তার বাচ্চাকে এনেছে। এই কুত্তার বাচ্চার জন্য, এই কুত্তার বাচ্চা রয়্যাল ট্রেনিং প্রাপ্ত, নেপাল থেকে নিউ ইয়র্কে এসে এবং জেএফকেতে দাঁড়ায়া জামাতের লোকজনদেরকে বলেছে ওনারা ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে গেছে, আপনারা ওই দিকে যান। মির্জা ফাকের বেকুবগিরি কি জানেন? ডক্টর তাহেরকে যখন জামাতের লোকজনরা জানতে পারলো যে না ডক্টর তাহের এখনো ভিতরে, তারা শোয়েব আব্দুল্লাহর কথা শুনে নাই, দৌড়ে তারা ভিতরে গেছে। ভিতরে গিয়া ডক্টর তাহেরকে তারা কর্ডন করছে। ডক্টর তাহেরকে যারা যখন কর্ডন করছে, মির্জা ফাকরে কিন্তু তারা নিয়ে আসতে চাইছে তাদের মধ্যে। মির্জা ফাক বলদের বাচ্চা বলদ, সে জামাতের লোকজনের সাথে একত্রে যায় নাই, শোয়েব আব্দুল্লাহর সাথে সে আগায় যাইয়া বেইজ্জতি হয়েছে। আপনারা দেখেন, শোয়েব যখন জামাতের লোকজনের মির্জা ফাককে তাদের দিকে নেওয়ার চেষ্টা করছে, তখন শোয়েব আব্দুল্লাহ তাদেরকে জোর করে তাদেরকে ফলো করাইছে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই, আবার একটু দেখেন যে মির্জা ফাককে জামাতের লোকজনরা ডক্টর তাহেরের সাথে একত্রে বের করার চেষ্টা করছে, কিন্তু শোয়েব আব্দুল্লাহ মির্জা ফাককে, এবং শোয়েব আব্দুল্লাহ কার সাথে কোঅর্ডিনেট করছে? হুমায়ুন কবিরের সাথে কোঅর্ডিনেট করছে। অর্থাৎ মির্জা ফখরুল্লাহ একটা বেইজ্জতি এখানে করাইয়া দেয়। আপনারা একটু ভালো করে দেখেন, খেয়াল করে দেখেছেন। প্রথম শোয়েব আব্দুল্লাহ মির্জা ফাকের হাত ধরে ওই দরজার দিকে আগানোর চেষ্টা করছে। সেকেন্ড স্টেপে জামাতের লোকজনরা তাকে ডক্টর তাহেরের সাথে বের করার জন্য চেষ্টা করছে। আবার দেখেন, দেখেছেন মির্জা ফাক জামাতের লোকজনের সাথে যায় না। এই কুত্তার বাচ্চা যাবে কি কইরা? কুত্তার বাচ্চা তো নাফরমান। মির্জা ফাক কথায় কথা বলে জামাতের লোকজনের রাজাকার। মির্জা ফাক কথায় কথা বলে জামাতের রাজনীতির সাথে একমত না। মির্জা ফাক কথায় কথায় বলে শরিয়া ল আমি মানি না। কুত্তার বাচ্চারা যখন জামাতের লোকজনরা বাঁচাইতে আসছে, মির্জা ফাক মনে করছে আমারে নিয়ে দুইটা লাথি দিব, সেই জন্য জামাতের ডক্টর তাহেরের সাথে সে যায় না। সে কি করছে? শোয়েব আব্দুল্লাহর সাথে গেছে। শোয়েব আব্দুল্লাহর সাথে যায় দুইটা কানমলা খাইছে। দুইটা কানমলা খাইয়ে বেইজ্জতি শেষ হয়েছে। অসুস্থ ছিল, ড্যাঙ্গার মতো আটতে আটতে তারপরে বেইজ্জতি হইতে হইতে বের হয়েছে। আর ওখানে হাসিটা দিছে কে? হুমায়ুন কবির। কে হাসি দিছে? হুমায়ুন কবিরের হাসির মুখ দেখবেন, আবার একটু দেখেন। হুমায়ুন কবির হাসি দিয়ে কইছে শালার পো খাও, তোমার বেইজ্জতি করলাম, তোমার আমরা খাইয়ে দিলাম।
তারেক রহমান হয়তো এটা জানে। আপনি কি মনে করেন তারেক রহমান এটা না জানে? তারেক রহমান হুমায়ুন কবিরের দিয়ে ফ্রড করাইছে, আনোয়ার হোসেন খোকন দিয়ে কমিটি বাণিজ্য করাইয়া পয়সা কামাইতেছে। তো তারেক রহমানের জন্য তো এটা উইন উইন সিচুয়েশন, সে দুই পক্ষেই থাকে। এই কুত্তার বাচ্চার তো ব্যক্তিগত যোগ্যতা নাই ওইখানে বসে বসে পয়সা কামানোর বাইরে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, যে কথাটা বলি সেটা হচ্ছে আওয়ামী লীগের হয়ে যারা এখানে এই টেরোরিস্ট এবং এই ভায়োলেন্ট অপতৎপরতার সাথে জড়িত, আপনাদেরকে আক্কল জ্ঞান মোটেও আছে? যেই লোকটাকে তারা ব্যবহার করেছে, মিজানুর রহমান চৌধুরী, তাকে ব্যবহার করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিজিটটাকে ডিসরাপ্ট করার জন্য। এই কুত্তার বাচ্চাকে শিখায় দিছে। কুত্তার বাচ্চার কথা নমুনা শুনেন, আপনাদেরকে আমি শুনাই। শফিক সাহেবের যদি ভাগ্য ভালো, শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই তুষার ভাই। যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি। গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই। কারণ এই মিজান চৌধুরী নামের এই কুত্তার বাচ্চা, এই লেসপেন্সার, এই শুয়োরকে একটা কথা বলি। ধর কুত্তার বাচ্চা, তুই আমেরিকান সিটিজেন। কুত্তার বাচ্চা, এই ভিডিওটাকে আমি এনওয়াইপিডির কাছে আমি নিজে দেব। কুত্তার বাচ্চা, তুই যদি এখানে বসে থ্রেট করিস যে শফিকের রক্তের বন্যা বইতো, এটা কি জানিস কুত্তার বাচ্চা? এটা এভিডেন্স। কুত্তার বাচ্চা, এটা একটা এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ এভরি ইন্টেনশন টু কিল সামবডি। হারামজাদা শুয়োরের বাচ্চা, হাসিনা এসে তোর সিটিজেনশিপ রক্ষা করবে? ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, শুয়োরের বাচ্চা, তোর মায়ের পাশা করে ঢুকাই দিয়ে আসবে শুয়োরের বাচ্চা। তোর এই ভিডিওটাকে আমি 115% দেব, আমি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে দেব। কেন দেব? যে কুত্তার বাচ্চা, তুই নিজে অপতৎপরতা, জঙ্গি তৎপরতা, ভায়োলেন্ট ক্রিমিনাল, অ্যাটেম্পট টু মার্ডার, তুই এর সাথে জড়িত। দর্শকবৃন্দ, একটা কথা, আমেরিকার মতো জায়গায় এই কাজগুলো করে কেউ টিকে? কেউ টিকবে? এই কুত্তার বাচ্চা নিজেও জানে না, সে যখন এই ধরনের স্টেটমেন্ট দেয় যে ডক্টর শফিকের রক্ত বাওয়ায় দিবে, সে এই করবে সেই করবে, কুত্তার বাচ্চা কি করতেছে জানেন? এটাকে বলে সেলফ ইনক্রাইমিনেশন, নিজেকে অপরাধী বানাইছে। ইটস অ্যাটেম্পট টু মার্ডার। He has an intention to kill somebody. এখন আমেরিকার আইনে তাকে অলরেডি গ্রেফতার করেছে। আপনারা বাইরে যাই আবার সে স্টেটমেন্টে বলছে আমারে ছাইরা দিছে সসম্মানে, এই কইরা সেই কইরা। মিথ্যা কথা। এই কুত্তার বাচ্চা নিজেও জানে না কুত্তার বাচ্চা কি বলতেছে। কুত্তার বাচ্চাকে অ্যারেস্ট যে করছে, এই হচ্ছে অ্যারেস্টের প্রমাণ। মিজানুর রহমান চৌধুরী, মিজানুর চৌধুরী, 1900 ইয়াং একটা পোলা, 96 সালে জন্মাইছে, শুয়োরের বাচ্চা। সেপ্টেম্বরের 22 তারিখে ইনসিডেন্ট, 23 তারিখে অ্যারেস্ট হয়েছে এবং এর পরবর্তী কোর্ট ডেট আছে অক্টোবরে মিজান চৌধুরীর। এবার দেখেন মিজান চৌধুরীর এগেইনস্টে কি চার্জ আনা হয়েছে। প্রথম হয়েছে ফিজিক্যাল কন্টাক্ট, হ্যারাসমেন্ট সেকেন্ড ডিগ্রি, মেনাসিং সেকেন্ড, ওয়েপন। এখন এটার সাথে আমি ওই ভিডিওটা দিয়ে আসবো। মিজান, শুয়ার একটা বলদ, তুই ইয়াং একটা পোলা, এখনো জন্মাস নাই, তুইও প্রিম্যাচিউর বেবি। তোর থুতমা দেখে আমার মনে হয়েছে তুই একটা প্রিম্যাচিউর বেবি। অ্যারেস্ট হওয়ারকালীন এই ছবিটা দেখেন, এই বলদের বাচ্চা বলদের মাথার দিকে তাকায় দেখেন। কুত্তার বাচ্চারে কালায় পন্দাইয়া জন্ম দিছে না মানুষের পন্দাইয়া জন্ম দিছে, ওর চেহারা দেখে বোঝা যায়। এখন কুত্তার বাচ্চা, তুই তো অ্যারেস্ট হয়েছিস, আমি এই ভিডিওটা এখন 115% দেব তোকে ঠিক মতো পন্দানোর জন্য। তোর উপরে জন্য আরো 2টা চার্জ আসে। তোরে কি হাসিনা ছাড়াইতে আসবে? মিজান, তুই কি আমার কথা শুনতেছিস? তোরে কি হাসিনা ছাড়াইতে আসবে? আমি তো তোর সিটিজেনশিপ খাওয়ার জন্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে তোর এই ভিডিওগুলো আমি দিয়ে দেবো। কুত্তার বাচ্চা, তুই কি কি করছিস এয়ারপোর্টে। এবং আমি বলবো হাসিনার নির্দেশে এই কাজগুলো হয়েছে। তাইলে এই টেরোরিস্টদের নেতাকে হাসিনা শেখ এবং আমেরিকার যে তার পোলা আছে সজীব ওয়াজেদ জয়, এই দুইটা হচ্ছে টেরোরিস্টদের নেতা। লন্ডনে যে বিএনপির যেই খানকি বৈশা রয়েছে না,
এই খানকির তো যোগ্যতা নাই, যোগ্যতা সম্পন্ন লোকজনদেরকে এখানকার তারা ওই জাল স্বাক্ষরকারী হুমায়ুন কবিরের কাছে কালকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যুক্তরাষ্ট্রের বিএনপির কমিটি নাই। শুয়ারের বাচ্চারা বিএনপির কি বালের কমিটি দিবে, কি বালের কমিটি দিবে? তোদের যোগ্যতা হয়েছে ডিম বেচা, তোদের যোগ্যতা হয়েছে ফ্লোর মুছা, তোদের যোগ্যতা হয়েছে মানুষের চিটারি বাটপারি করা। এর বাইরে তো তোদের কোনো যোগ্যতা নেই। তোদেরকে কি বালের কমিটি দিবে নিউ ইয়র্কে? তাই কুত্তার বাচ্চারা। কারণ তোদের যদি যোগ্যতা থাকতো, মিজান চৌধুরীর মতো লোকজনরা যেইভাবে অ্যাক্ট করে এভাবে অ্যাক্ট করতে পারে। আর 22 তারিখ 23 তারিখে ইনসিডেন্ট হয়েছে, কুত্তার বাচ্চারা এখন পর্যন্ত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে তোরা হাসিনারও খাইয়ে দিতে পারিস, সজীব আহমেদ ওয়াজেদরাও খাইয়ে দিতে পারিস। তোরা কি কিছু করছিস? তোদের এই যোগ্যতা আছে? তোরা কি বুঝিস কোথায় কি করতে হবে? গিয়াস আহমেদ বলেন, জিল্লুর রহমান বলেন, আব্দুল লতিফ সম্রাট বলেন, মিজানুর রহমান মিল্টন বলেন, কোন খানকির বাচ্চা এই যোগ্যতা নেই এদেরকে খাইয়ে দেওয়ার। এরা খাবেও না, খেতে জানবেও না, কিন্তু কুত্তার বাচ্চারা সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়া লোকজনের জাগে যাইয়া কমিউনিটি লিডার হিসেবে দাঁড়ায় যায় এই খানকির পোলারা। দিস ইজ দ্য রিয়ালিটি। কি বলবেন? এখন আপনারা অবাক হয়ে যাবেন, $479 খরচ করিয়া এখানে আওয়ামী লীগের একজন নেতা হইছে, তার নাম সিদ্দিক। এই খানকির পোলা কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে মোদিজি মোদিজি বলে স্লোগান দিছে। এই কুত্তার বাচ্চা জেএফকে তে মিজানরে দিয়া এই কর্ম করানোর পরে কুত্তার বাচ্চা আবার ভাষণ দেয়, শুনেন। বিয়ন্ড কন্ট্রোল যাতে না দেয়, ওনার সফর সঙ্গীরা যারা রক্ত মাখা হাতের সাথে আসতেছেন, বাংলাদেশ ৭১কে অস্বীকার করে আসতেছে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনারা আসবেন, এদেশে পুলিশ বাহিনী আছে, এনওআইপিডি আছে, তাদের আওতায় থাকেন, বাহির হওয়ার চেষ্টা করবেন না। হলে কোনো কিছু হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি সভাপতি হিসেবে আমি সে দায়িত্ব আমরা নেব না, এটুকু বলতে পারি আপনাকে। বিএনপির যারা নিজেদেরকে নেতা বলে এই শুয়োরদের আমি একটা কথা বলি, এই অশিক্ষিত লোফার এবং খানকিদের একটা কথা বলি, তোরা যদি আমার কথা শুনিস, গিয়াস নামের খানকি, জিল্লুর নামের খানকি, মিজানুর রহমান মিল্টন নামের খানকি, আব্দুল লতিফ সম্রাটের মতো খানকি, আমি তোদেরকে বলি, তোদের যোগ্যতায় যদি কুলায় হাসিনাকে, ডক্টর সিদ্দিকরে এবং সজীব ওয়াজেদ জয়রে এই মুহূর্তে টেরোরিস্টের খাতায় তোরা নাম লেখাইতে পারিস। তাদের এগেনস্ট একটা ক্রিমিনাল অ্যাক্ট ধরে তাদেরকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে দাঁড়া করায় দিতে পারিস। খানকির পোলারা, তোরা এই যোগ্যতা আছে? এদেরকে একত্র করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে এবং এনওয়াইপিডিতে খুব তাড়াতাড়ি এই কুত্তার বাচ্চারা যদি চায় এদেরকে টেরোরিস্টের খাতায় নাম লেখায় দিতে পারে, হাসিনার নামও লেখায় দিতে পারে, জয়ের নামও লেখায় দিতে পারে, সিদ্দিকের নামও লেখায় দিতে পারে। কিন্তু আপনাদেরকে আমি লিখিত দেই, এখানকার বিএনপির যে খানকিরা আছে, গিয়াস বলেন, জিল্লুর রহমান বলেন, মিজানুর রহমান মিল্টন বলেন, আব্দুল লতিফ সম্রাট বলেন, কোন খানকিদের এই যোগ্যতা নাই। এই খানকিরা জানেও না কিভাবে করতে হবে, এবং জানলেও পিছন দিয়ে ষড়যন্ত্র করে ওয়াকারের সাথে একত্র হয়ে তারা দেশের বিরুদ্ধে কাজ করবে, কারণ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এরা এই কাজগুলো করে। দর্শক বৃন্দ, সর্বশেষ আমি একটা ভিডিও দেখাবো, সর্বশেষ না, সর্বশেষের আগে একটা কথা আমি বলবো। এই ইনসিডেন্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পোক্স পারসন ডক্টর শফিকরে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা কি করবেন, শুনেন। আমরা তো বললাম, সেটা হচ্ছে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা এটা ইনভেস্টিগেট করছি। আমাদের এইখানে নিউ ইয়র্কের কনসুলেট অফিস, আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এইটার সাথে সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে, যারা যারা এটার সাথে রিলেটেড, তারা সবাই এটা ইনভেস্টিগেট করছে। যারা আছে তাদের যে ভিডিও ফুটেজ আছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা এখানকার বললাম তো, আমরা আগে ইনভেস্টিগেট করি, সে অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। শফিক, তোরে গালি দিয়া লাভ নাই, কারণ তুই হয়েছিস ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তুই এসেছিস ঘেউয়াই না কুত্তা, মুখে দাঁত নাই। আমরা ইনভেস্টিগেট করতেছি দেশে বৈশা। তোরে, ডক্টর মোহাম্মদ ইউনূস রে,
এবং তোদের কিছু লোকজনরে নেরিকুত্তার মতো পিটায়। গত 1 বছর ধরে তোরা প্রমিস করতেছিস বিডিআর হত্যার বিচার করবি, শাপলা হত্যাকাণ্ডের বিচার করবি, আল্লামা দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিচার করবি, প্রত্যেকটা গুম খুনের বিচার করবি। কুত্তার বাচ্চা, একটা কমিশনের রিপোর্ট বা ইনভেস্টিগেশন এখন পর্যন্ত হয় নাই। ওয়াকার তোদেরকে বালের মধ্যে থাপ্পড় দিয়া কইছে চুপ মারানি, চুপ, কোনো বিচার নাই। আমেরিকা এসে তুই তদন্ত করাইতেছিস শফিক। শফিক, এই ইনসিডেন্টের সাথে সালাউদ্দিন নোমান চৌধুরী জড়িত, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জড়িত, কনসাল জেনারেল জড়িত, ওয়াশিংটনের এম্বাসি জড়িত, মুশফিক ফজল আনসারি জড়িত, বিএনপির নেতা গিয়াস আহমেদ জড়িত, বিএনপির নেতা হুমায়ুন আহমেদ, আনোয়ার হোসেন খোকন জড়িত। তুই ইনভেস্টিগেট করবি? কর। ইনভেস্টিগেট করে তুই বিচার করাবি? কর। তোর নিজের কবরে ঘাট জ্বালাবে, কিন্তু এর ইনভেস্টিগেশনও হবে না, এর বিচারও হবে না কুত্তার বাচ্চা। কারণ এটা করানোর জন্য যে হেডাম লাগে ওটা তোদের নাই। সরকার চালানোর জন্য যে যোগ্যতা লাগে, দূরদৃষ্টি লাগে, প্র্যাগম্যাটিজম লাগে, এগুলো তোদের নাই। তোরা বালেশ্বর বাল, হরিদাস পাল, তোদেরকে দিয়ে হবে কি? কিছুই হবে না। দুর্গাপূজাও হবে না, সরস্বতী পূজাও হবে না। দর্শক বিন্দু, লাস্ট একটা ভিডিও দেখাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে তার বিজি স্কেজুলে অনেক কিছু দেশের জন্য করার চেষ্টা করেছে। দেখেন তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্যস্ত কূটনৈতিক মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দেখা গেল একের পর এক প্রভাবশালী বৈঠকে। বেলজিয়ামের রানী ম্যাটেলড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে তার আলোচনাকে অনেকেই দেখছেন বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের নতুন বার্তা হিসেবে। বিশেষ করে টেকসই উন্নয়ন, অর্থনীতি আর মানবিক সহযোগিতা নিয়ে এই বৈঠকগুলো যে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে তা বলাই যায়। একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রপোনেন্ট প্রথম আমি, কারণ আমেরিকান কূটনৈতিক মহলে এবং এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওনাকে নিয়ে আমি দেন দরবার করেছিলাম, আমি বলেছিলাম। কিন্তু এর অর্থ এটা না যে আমি ওনাকে ওনার বাংলাদেশে ওনার নিয়োগের ক্ষেত্রে আমার কোনো অবদান আছে। আমি ওনার নামটা বারবার উচ্চারণ করেছি, এতে কাজ হয়েছে কি কাজ হয় না আমি জানি না। আমি ওই অনলাইন অ্যাক্টিভিস্টদের মতো গলাবাজি করে বলতে চাই না আমি স্টেক হোল্ডার। এই যে কতগুলো লোকজন আছে প্যারিসে বৈশা, নিউ ইয়র্কে বৈশা, বহু লোকজনরা বলে আমরা স্টেক হোল্ডার। ভাই, আমি কোনো স্টেক হোল্ডার টোল্ডার কোনো কিছু না। আমি বাংলাদেশের জন্য যতটুকু কাজ করা আমার দ্বারা সম্ভব আমি এই কাজগুলো করার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন ডেফিনেটলি বাংলাদেশের জন্য, কিন্তু ওনার এই অর্জনকে যদি ওনার ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়, ওনার এই অর্জনকে যদি মার্কেটিং টুল হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের তো কোনো উপকার হয় না। উনি এখানে এসে যেভাবে ব্যস্ততার মধ্যে কাটিয়েছে এবং বাংলাদেশ থেকে কন্টিনিউয়াসলি একটা কথা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে বাংলাদেশি লোকজনদেরকে বেইজ্জতি করাইতেছে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাইতে চাই, আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না, আমি একটু সময় নেব, আমি ভিডিওটা দেখানো দরকার। আমি যে ভিডিওটা দেখাবো, অনেকে এর মধ্যে আবার আরেকটা ষড়যন্ত্র করেছে, বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার সাথে আসা ডিগনিটারিজদের উনি সিকিউরলি উনি বের করতে পারেন নাই। এটা নিয়ে অনেকে অভিযোগ করেছে। এর ভিতরে একজন আমি নাসির পাখর, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনূস, আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনূসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসাবের জন্য লজ্জার। প্রথম কথা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য লজ্জা, আমি এটার সাথে একমত, এবং রাষ্ট্র হিসাবে আমাদের এটা লজ্জা, এক্ষেত্রেও আমি একমত। কিন্তু একটা বিষয় আমি একমত না,
এটা বোঝার মতো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা হয়তো এই লোকটার নাই, মানে নাসির পাটোয়ারি না যেন কি নাম তার নাই। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে যেটা এসছেন, উনার ডিপ্লোম্যাটিক ভিসা সবসময় আছে, উনি যখনই আসে, এবং উনাকে একটা ভিআইপি ট্রিটমেন্ট, উনি যখন সরকার প্রধানও হন নাই তখনও তাকে ভিআইপি ট্রিটমেন্টটা দেওয়া হয়। এখন উনি এসে ডিপ্লোম্যাটিক ভিসায়, এবং ওনার সাথে অন্য যারা এসছে তারা এসছে নন ডিপ্লোম্যাটিক B1 B2 ভিসায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এয়ারপোর্টে ঢুকেই নেমেই উনি সিক্রেট সার্ভিস এবং ইমিগ্রেশনের লোকজনদেরকে উনি বলেছে, জেএফকে কর্তৃপক্ষকে বলেছে যে উনি চাচ্ছেন ডক্টর তাহের, মির্জা ফাক, তাসনিম জারা, আক্তার এদেরকে সাথে নিয়ে বের হতে। কিন্তু জেএফকে কর্তৃপক্ষ, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কর্তৃপক্ষ এবং সিক্রেট সার্ভিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে যে স্যার আমরা এটা পারি না, এটা আমরা করতে দেব না, এটা যদি হয় তাহলে সাবজেক্টটা ডিফারেন্ট ওয়েতে যাবে। আপনার একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আপনারা বলবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বেইজ্জতি করলো? না, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে পর্যন্ত জেএফকেতে ঠিক একই আচরণ করেছে। আপনারা কি এটা জানেন? এটা নিয়ম তাদের, এটা তারা পালন করবেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এয়ারপোর্টের কর্তৃপক্ষ এবং সিক্রেট সার্ভিস বলেছে, স্যার ওদের ভিসা ক্যাটাগরি যদি ডিপ্লোম্যাটিক ভিসা হতো তাইলে আপনাদের সাথে আমরা নিতাম। এইখানে একটা বিগ ক্যাচ আছে দর্শকবৃন্দ, এটা যদি আপনারা বুঝেন। তৌহিদ হোসেন এই চালাকিটা করেছে, জেনারেল ওয়াকার এই চালাকিটা করেছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের খেয়াল করা উচিত ছিল, এবং তার এই শফিক এবং তার আশেপাশে তার ওই এক খানকিরে বসায় রাখে দরজার পাশে, তাদের সবার একটা খেয়াল করা উচিত ছিল। কি উচিত ছিল জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার সফর সঙ্গী করেছে, তাদের সবার পাসপোর্ট গুলো ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে ফরেন মিনিস্ট্রির থ্রুতে পাঠায় যদি বলতো যে এটা ডিপ্লোম্যাটিক ভিসা হবে সবার জন্য, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একত্রে তারা বেরিয়ে যেতে পারত। ওয়াকার এবং তৌহিদ হোসেন এরা একত্র চালাকি করে কি করেছে জানেন? এদের সবার ভিসা করাইছে, কিন্তু ওখানে লেখাইছে B1 B2। B1 B2-র জন্য তারা অ্যাপ্লাই করেছে এবং তাদেরকে এইভাবে পাঠাইছে। ষড়যন্ত্রটা দেখেছেন? ঢাকা থেকে যখন আমেরিকান এম্বাসিতে ভিসার জন্য পাঠিয়েছে মির্জা ফখরুল, আক্তার হোসেন, তাসনিম জারা, ডাক্তার তাহের, এই চারজনার পাসপোর্ট যদি আমেরিকান এম্বাসিতে পাঠায়া বলা হইতো যে এদের সবার ডিপ্লোম্যাটিক ভিসা, এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হবে, দর্শকবৃন্দ আমাকে বলেন আমেরিকান এম্বাসি জীবনে না বলতো তাদেরকে ডিপ্লোম্যাটিক ভিসা দিতে, কজ দে আর অ্যাকম্পেনিং ডক্টর মোহাম্মদ ইউনূস? ষড়যন্ত্রটা ওখান থেকে শুরু। এই ষড়যন্ত্রের হোতা জেনারেল ওয়াকার, এই ষড়যন্ত্রের হোতা ডিজিএফআই, ষড়যন্ত্রের হোতা তৌহিদ হোসেন, ষড়যন্ত্রের হোতা কি যেন লোকটার নাম, ষড়যন্ত্রের হোতা ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজায় যে বসে আছে ওই বেটি, ষড়যন্ত্রের হোতা সালাউদ্দিন নোমান, এবং ষড়যন্ত্রের হোতা হুমায়ুন কবির এবং অন্যান্যরা। হুমায়ুন কবির বলেছে এদের যদি ডিপ্লোম্যাটিক ভিসা নাও হয়, আমার B1 B2 ভিসা হইলে আমি হাসি দিয়ে আরেক দিক দিয়ে চলে যাবো, আমার কেউ বেইজ্জতি করবে না। আপনারা খেয়াল করেছেন হুমায়ুন কবিরের কেউ বেইজ্জতি করে নাই? বেইজ্জতি কারে করছে? মির্জা ফাকরে। কারণ বিএনপির গ্রুপিং এ মির্জা ফাক এবং হুমায়ুন কবির আলাদা। মির্জা ফাকরে তারা গাড়ির তলে ঢুকাইয়া দিচ্ছে, এবং হুমায়ুন কবির, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন তারা ইন্ডিয়ান ঘরানার, তাদেরকে বেইজ্জতি করানো হয় না। দর্শক বন্ধু, আমি এই কথাগুলো একটার পর একটা আপনাদেরকে আমি বলতে পারি, কিন্তু কাজ হবে কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটার দিকে খেয়াল করবেন? না, খেয়াল করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি এই যোগ্যতা আছে? আই এম সরি, মাই অ্যাপোলজি। ওনার যোগ্যতার অভাব নাই, কিন্তু ওনার এই মানসিকতা আছে কিনা এই দুর্বৃত্তদের তার পাশ থেকে সরিয়ে সঠিক কাজটা করার? আমি তো দেখি না। দর্শকবৃন্দ, এই
শোতে আমি শুধু আপনাদেরকে ব্যাখ্যা করতে চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই। এদেরকে যখন প্রথম কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যে ভুলটা করেছে, কেন বিএনপি থেকে 2 জন লোককে আনতে হবে, কেন এনসিপি থেকে 2 জনকে আনতে হবে, দরকারটা কি ছিল? উনি রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে ইউএনএ কেন আসতে হবে? উনি দেখাতে চেয়েছে সেম ফেস। ভুল সিদ্ধান্ত। কে দিছে এই বুদ্ধি ওনাকে? মনির হায়দার নাকি জেনারেল হাফিজ? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বুঝি না, আপনি এত জ্ঞানী একজন মানুষ, আপনি এত বিজ্ঞ একজন মানুষ, এই ভুলগুলো আপনি কেমনে করলেন? আপনার সাথে সফরসঙ্গী হবে, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এদের ডিপ্লোম্যাটিক ভিসা না ভিজিটর্স ভিসা? আপনার আশেপাশে যারা হ্যান্ডেল করে, আপনার ঘরের দরজায় যে বেশ্যাকে বসায় রাখছেন, ও কি এটা চেক করে দেখতে পারে না? ওরা কি জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের একজনের বেইজ্জতি হওয়া মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেইজ্জতি হওয়া? ওনারা কি জানে না? দর্শকবৃন্দ, একটা কথা আমি শেষ করে আমি ঠান্ডা মাথা আজকে শোটা শেষ করব। সেটা হচ্ছে এই জেএফকে এপিসোডের জন্য সেনাপ্রধান মীর জাফর, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং এখানকার যে লোকটা আছে ইউএন মিশনে, এরা ষড়যন্ত্র অনেক আগে থেকে করেছে। কারণ ডিজিএফআই তাদেরকে কোঅর্ডিনেট করেছে। আমি লোকটার নাম বলে যাই, সালাউদ্দিন নোমান চৌধুরী, কুত্তার বাচ্চার নাম আমি ভুলে যাই, বেমানের বাচ্চা। এদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে ডে ওয়ান। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছে, ইচ্ছা করে তাদের জন্য ডিপ্লোম্যাটিক ভিসা কালেক্ট করা হয় না, কারণ ডিপ্লোম্যাটিক ভিসার জন্য আবেদনই করা হয় না। এদের জন্য যদি ডিপ্লোম্যাটিক ভিসার আবেদন করা হইতো এবং এদের যদি ডিপ্লোম্যাটিক ভিসা থাকতো, তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডিপ্লোম্যাটিক জোন দিয়ে সিক্রেট সার্ভিস কাভারে তারা বাইরে যেতে পারত। এই ভিসাগুলো তাদের জন্য ইচ্ছা করে করানো হয় না, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করানোর জন্য এই কাজগুলো করানো যায়। এর চেয়ে সারমর্ম আমার আর জানা নাই। আর যে লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, মিজানুর রহমান চৌধুরী, সে আওয়ামী লীগের হইয়া, আওয়ামী লীগের কামলা হইয়া এই কাজগুলা করছে। এই মিজানুর রহমান চৌধুরী যদি আমার এই ভিডিও তার কানে যাবে, হারামজাদা বলদের বাচ্চা বলদ, তোরে আমি বইলা রাখি, তুই যে ভাষণ দিছিস না রক্তের বন্যা, কুত্তার বাচ্চা, এই ভিডিওটাকে আমি 115% দিলে তোর ইনভেস্টিগেশনে এই আরো 2টা চার্জের সাথে আরো একটা চার্জ অ্যাটেম্পট টু মার্ডার, তারপরে অ্যারেস্টের জন্য এইটাকেই মেইন চার্জ হিসেবে ধরা হবে। কুত্তার বাচ্চা, ইউ উইল বিকাম এ টেররিস্ট। আকল জ্ঞান কোথায়? তুই 2 দিনের একটা পোলা, হারামজাদা শুয়োরের বাচ্চা, এখানে জন্মাইছিস না বাংলাদেশের জন্মাইছিস, হু নোস? কুত্তার বাচ্চা, তোর তো জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আর বিএনপির কুত্তার বাচ্চা, তোদেরকে আমি বলি, গিয়াস আহমেদ, তোদেরকে আমি বলি, জিল্লুর রহমান, মিজানুর রহমান, মিল্টন খানকির পোলা, তোদেরকে বলি, তোদের যোগ্যতা আছে? যদি যোগ্যতা থাকে তাইলে এই ইনসিডেন্টটাকে পুঁজি করে হাসিনার বিরুদ্ধে, সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে, ডক্টর সিদ্দিকের বিরুদ্ধে রিপোর্টের ব্যবস্থা করে, তাদেরকে আমেরিকায় ঢোকা বন্ধ করে দে। ওদের সিটিজেনশিপ থাকলে ওই বাল ক্যান্সেল হয়ে যাবে। শুয়োরের বাচ্চারা, তোদের যদি যোগ্যতা থাকে, তোদের একটা প্র্যাগম্যাটিজম থাকে, তোরা সামনে আগা। আমি জানি তোদের এই যোগ্যতা নেই, কারণ তোদের ফুটকির মধ্যে লাথি দিলেও কুত্তার বাচ্চা তোদের আকল জ্ঞান হবে না জীবনে কোনোদিন। দর্শক বৃন্দ, এই ছিল আমাদের শো। আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চেয়েছি, সেটা কি জানেন? বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা ষড়যন্ত্র কোথায় কি আছে এটা উনি জানে। সমস্যা এক জায়গায়, ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না কাদেরকে একত্র করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না কাদেরকে উনি পাশে রাখবে, ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করে সামনে এগোতে হবে। ওনার চারপাশে সব পণ্ডিত বসে রয়েছে, কিন্তু কোন মাদারচোদ পণ্ডিতের হ্যাডাম নাই টোটাল সাবজেক্টটাকে সলিউটরি ওয়েতে নিয়ে সামনে কিভাবে এগিয়ে যাবে। আপনারা কেউ একজন আমাকে বলেছে, ভাই আপনি আইনি পদক্ষেপ নেন। ভাইরে, আমি কে? আমি তো বাংলাদেশের দালাল। আমি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার আমারে বলছে এখানে ইনভলভ হ। বাংলাদেশের কেউ বলছে আমি কেন পদক্ষেপ নেব? এই মাদারচোদ আওয়ামী লীগ এদেরকে ঠান্ডা কইরা এই ভিজিটটা করতে, এটা তো তুরিতে করা যাইতো।
আমি কেন করতে যাব? দর্শক বৃন্দ, এখন একটা কথা, আমি ওয়াদা করেছিলাম আপনাদের কিছু প্রশ্ন আমি নেব। আমি আপনাদেরকে এই শো এর লিঙ্কটা আমি এখন অনলাইনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে এসে আমাকে কোনো প্রশ্ন করতে চান আর কোনো মন্তব্য করতে চান, দয়া করে খুব তাড়াতাড়ি আপনারা এখানে আমার সাথে আসেন। এখানে এসে আমাকে যে কোনো প্রশ্ন করতে চান আপনারা করেন। দর্শক বৃন্দ, আমি আপনাদের জন্য বসে আছি। আপনারা আমি লিঙ্কটা ওপেন, আপনারা যদি এখানে এসে আমার সাথে কথা বলতে চান, আমি আজকের যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলেছি এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে চান, ফিল ফ্রি টু কাম। লিঙ্কটা সামনে দেয়া আছে, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা কথা আমি বলতে চাই। ওনার যোগ্যতার অভাব নাই, ওনার দূরদৃষ্টির অভাব নাই, ওনার পরিকল্পনার অভাব নাই, কিন্তু এগুলো এক্সিকিউট করার জন্য যেই লোকগুলো ওনার চারপাশে থাকা দরকার, এই লোকগুলো তো নাই। এবং উনি তাদেরকেই খুঁজে বের করে যারা ওনাকে পাছায় আঙ্গুল দেবে। উনি ওই লোকগুলাকেই কাছে টানবে যারা ওনার ক্ষতি করবে, যারা দেশের ক্ষতি করবে। এখন উনি যদি তাদেরকেই এইভাবে একত্র করে, আপনারা চিন্তা করে দেখেন, ওনাকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে তৌহিদ হোসেনকে সরাইয়া দেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বারবার বলছে ওনাকে সরাইয়া দেন, কিন্তু উনি কাউকে সরাচ্ছেন না। উনি তাদেরকে ওখানে বসায় রাখছেন। কতগুলো অযোগ্য অথর্ব বালছোলদেরকে উনি ওনার সাথে রেখেছেন। দায়িত্ব দিচ্ছেন কারে? ইউএন মিশনে বসাইতেছে কোন এক হারামজাদা শুয়োরের বাচ্চাকে, যে হাসিনা আল স্পেন্সার। কনসুলেটে বসাবে লোকজনদেরকে, হাসিনা আল স্পেন্সার। ওয়াশিংটন ডিসিতে বসাবে, হাসিনা আল স্পেন্সার। এখন ওনারা হয়তো বলবে এখানে আমরা বসাই নাই, বসাইছে ওয়াকার। তাহলে আপনারা কার বাল ছিঁড়তেছেন? আপনারা কার বাল ছিঁড়তেছেন? আপনারা তো কারো বাল ছিঁড়তেছেন না। আপনারা বলবেন, আর বিএনপির লোকজনরা বলবে, বিএনপির লোকজনদের অযোগ্য লোকজন কেন সিলেক্ট করে জানেন? এই যে এখন একটা সুযোগ আছে হাসিনাকে আমেরিকা টেররিস্ট বানানো, এখন একটা সুযোগ আছে ডক্টর সিদ্দিককে টেররিস্ট বানানো, এখন একটা সুযোগ আছে সজীব আহমেদ ওয়াজেদকে টেররিস্ট বানানো। আপনি কি মনে করেন বিএনপি সুযোগটা কাজে লাগাবে? অ্যাবসলিউটলি নট। কারণ এই কুত্তার বাচ্চারা জানেই না এটা কেমনে করতে হয়। গিয়াসে যদি সারাদিন কুত্তা দিয়া ফোন দেন, এই কুত্তার বাচ্চা এক লাইন ইংরেজি লিখতে পারে না। রিকশালার চ্যাট। আর বিএনপির আর এক পাইটাল আছে, ওই যে 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করছে ফারুক সর্দার, ফেসবুকে যার নাম লেখে জাহিদ এফ সর্দার সাদি। এই বালছলরা এক লাইন বাংলা কইতে পারে না, এক লাইন ইংরেজি লিখতে পারে না। কুত্তার বাচ্চারা নেতা। তারেক রহমান তাদেরকে নিয়ে রাজনীতি করে, তারেক রহমান তাদেরকে নিয়ে রাজনীতি করে, তারেক রহমান তাদেরকে দিয়া ফরেন পলিসি এক্সিকিউট করে, তারেক রহমান তাদেরকে নিয়ে বিএনপি রে ক্ষমতায় নিয়ে আসে। কি করবেন? দর্শকবৃন্দ, আমি এখন শোটা শেষ করব। আমি লিঙ্কটা দিয়েছি। আমি এখানে কাউকে আমি দেখি না যে আপনারা এখানে কেউ এসেছেন কথা বলার জন্য। আমি আপনাদেরকে ইনভাইট করেছিলাম যে আপনারা এখানে আমার সাথে জয়েন করে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সোফার আমি কাউকে দেখি নাই। তো যেহেতু আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই, সেহেতু তাইলে আমি আর অপেক্ষা করব না ভাই, আমি বেরিয়ে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের শো। তাইলে নিউ ইয়র্কে যে ইনসিডেন্ট হয়েছে, আমার টোটাল এপিসোডের সারমর্ম হলো এই এপিসোডের সাথে জেনারেল ওয়াকার জড়িত ছিল এবং এই এপিসোডের সাথে জেনারেল ওয়াকার সফল হয়েছে। আমি জেনারেল ওয়াকার যে সফল হয়েছে তার প্রমাণ চারিদিকে আছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি একজন মানুষকেও দেখি না এখানে কেউ এসছে, হয়তোবা 2-4 ভাই ট্রাই করছে। আপনাদেরকে সবাইকে আমি বলছি তাদের আমি কোনো কিছু দেখি না। ওকে ভাই, ভালো থাকবেন সবাই। আমি চেষ্টা করেছি আপনাদেরকে লিঙ্ক করানোর জন্য। তো যেহেতু আপনাদেরকে আমি বারবার বলেছি, আপনাদেরকে লিঙ্কটা দিয়েছি, আপনারা এখন পর্যন্ত যেহেতু কেউ আসেননি, আমি বিদায় নিচ্ছি দর্শকবৃন্দ। এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামীকালকের বৃহস্পতিবার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন আগামীকালকের আমরাই বিকল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবেন এবং
শুক্রবার দিন আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমি দেখি আমি যদি একা লাইভ করি, হয়তোবা শুক্রবার দিন আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দর্শকবৃন্দ, অ্যাগেইন আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার সাথে লিংক করার জন্য, কিন্তু আপনারা এখানে আমি কাউকে দেখি নাই। আমাকে এক ভদ্রলোক একটা কমেন্ট করেছে। ভদ্রলোক লিখেছে, ভাই আপনি এত বকা দেন কেন, আপনার কথা অনেক ভালো না, হোয়াটএভার আপনি যে কথাটা বলছেন ভাই, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, যেখানে আপনি একটা খুনিকে ফেস করছেন, একজন খুনির সামনে দাঁড়ায় কথা বলতেছেন, একজন খুনি আপনার দিকে বন্দুকের নাল ধইরা বলতেছে যে তোমাকে আমি মেরে ফেলবো, আপনি কি তার সামনে বলবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনি আমারে মাইরেন না? আপনার এই কথার কি কোনো ভ্যালু দিবে? একা একা একটু চিন্তা করে দেখেন তো, আপনার কথার কোনো ভ্যালু দিবে কিনা? আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন? পারবেন? আপনি তো পারবেন না ভাই ভদ্রভাবে এটাকে ঠেকাতে। যার ভাষা যেটা, আপনি কুত্তার সামনে যায় যদি বলেন আসসালামু আলাইকুম, কাজ হবে? কোনো কাজ হবে না। যার ভাষায় তার সাথে কথা বলবে, যারা যেই ভাষা বুঝে। হাসিনার সামনে ভদ্রতা দেখাবেন, আপনি তো গুম করে ফেলাইবেন। ভারতীয় রয়ের সামনে গিয়ে আপনি কোরআনের দোহাই দিবেন, কাজ হবে না তো। হাউএভার, আপনার কমেন্ট